আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাবটায় বাংলার আরেকটি বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। এই মুহূর্তে রয়েছে একটা সার্কাস চলছে, তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে একটা সার্কাস চলছে। একটা নট্য কোম্পানিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। কোন তৃণমূল ভালো, কোন তৃণমূল বেশি নাটুকে, কোন তৃণমূল বেশি খিস্তি দেয়, তার যেন কম্পিটিশন চলছে। ঋতব্রত তৃণমূল তাকে হুমকি দিচ্ছে, ধমকানি চমকানি দিচ্ছে কালীঘাটের তৃণমূল। বিধানসভায় একটা সময় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তছনছ করেছিল বিধানসভাটাকে। এখনো বিরোধী আসনে বসে, আমি জানি না আজকে তছনছ করার কোনো প্ল্যান ছিল কিনা, কিন্তু তাদেরই দলের বা তাদের বিপক্ষের গোষ্ঠীর বিধায়ক তাকে তো মোটামুটি কলার ধরে টেনে নেওয়ার চেষ্টা করছিল কুণাল ঘোষ। তারপরে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দিতে হয়। অন্যদিকে খিস্তি করছে, খিস্তি মারছে, যাকে তাকে টোন টিটকিরি করছে নাকি পার্লামেন্টের মধ্যে কল্যাণ ব্যানার্জি এত সিনিয়র, মহিলা সাংসদ দেখলেই কল্যাণ ব্যানার্জি নাকি টোন টিটকিরি করছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। সারা দিন ধরে আপনারা এই ড্রামাটা দেখলেন, কিন্তু এই ড্রামাটা কোন দিকে যাচ্ছে, যাদেরকে কেন্দ্র করে ড্রামাটা, তারা অর্থাৎ এই মুহূর্তে আমার সাথে যারা যারা রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, এনসিপিআই সাংসদ এবং চিফ হুইপ দলের, তিনি আমাদের সঙ্গে থাকবেন। আকরুজ্জামান, তৃণমূল মুখ্য সচেতক, ঋতব্রত কংগ্রেসের তৃণমূলের মুখ্য সচেতক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শতাব্দী রায়, এনসিপিআই সাংসদ, তিনি রয়েছেন। শুধু কল্যাণ ব্যানার্জি নেই, শুধু কল্যাণ ব্যানার্জি তুমি এলে না। আমি তিনজনের সাথেই কথা বলবো এক এক করে। আমি কাকলি দিকে শুরুতে নেব, কিন্তু তার আগে আমি একটা চিঠি দেখানোর জন্য বলবো সাইডে। এই চিঠিটা জুন মাসে রিপাবলিক বাংলা প্রথম ব্রেক করে একজন সাংসদ, সেই চিঠিটাও আমি সাইডে, কাকলি ঘোষ দস্তিদার যে চিঠিটা পার্লামেন্টকে পাঠিয়েছিলেন বা পার্লামেন্টের স্পিকারকে পাঠানো হয়েছিল, লোকসভার স্পিকারকে পাঠানো হয়েছিল, সেই চিঠিটার কপি প্রথম আমাদের কাছে আসে এবং সেই চিঠিটায় আমরা স্তম্ভিত হয়ে যাই। চিঠিটার ছত্রে ছত্রে বিএনএসএস এর ধারা, কাকলি ঘোষ দস্তিদার যার নামে লিখছেন অর্থাৎ কল্যাণ ব্যানার্জি, তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে রীতিমতো যে শব্দগুলো, মানে এই চিঠিতেও যে শব্দগুলো লেখা আছে সেগুলো আমি লাইভ টেলিভিশনে বলতে পারবো না। একজন মহিলাকে এরকম ভাষায় যে কথা বলা যায়, এটাই চমকে দেওয়ার মতন। আবার এবং দ্বিতীয়ত পার্লামেন্টে বসে এই ধরনের কথা বলা যায়, মানে একেবারে সরাসরি আউটরেজ অফ মডেস্টি, শ্লীলতা হানির শামিল। একজন মহিলাকে আপনি যদি ভার্বাল অ্যাবিউজ বা মৌখিকভাবেও খিস্তাখিস্তি করেন বা কুৎসিত ভাষায় সেক্সুয়াল কোনো ইন্টেনশন নিয়ে কথা বলেন, সেটাও শ্লীলতাহানির শামিল। এবং কল্যাণ ব্যানার্জির হয়তো আরো কঠিন শাস্তি হতে পারে। কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে, শুধু কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা জানেন কল্যাণ ব্যানার্জি আমাদের সাথে যুক্ত হন কিনা আমরা দেখব, কিন্তু আজকে কল্যাণ ব্যানার্জির এই যে সাসপেনশনটা, সেই সাসপেনশনের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টটা পার্লামেন্টের মধ্যেই শুনিয়ে দেওয়া হয়। অর্জুন মেঘওয়াল তিনি সবার সামনে এই ধ্বনি ভোটের মাধ্যমে কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করা হবে কিনা সেটা জিজ্ঞাসা করেন এবং তার উত্তরে গোটা পার্লামেন্ট কি বলে একবার শুনি। सभापति महोदय, मैं आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। कल्याण बंदोपाध्याय पाल्टा की बोलेছেন একবার শুনবো। इस बेईमान को हम लोग देख लेगा, हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है, घर से सब निकलने नहीं सकता है। 20 आदमी का पार्टी है ना,
1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में। 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है, एक आदमी का एक वोट भी नहीं है बंगाल में। अब को है देखा जो कंपनी खुला है उनको कोई वोट है बंगाल में है? इनका ये लोग 20 है, 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है, क्या करेगा भाई? लेकिन आपको सस्पेंड कर दिया। वो सस्पेंशन बारे में सौगता बोल दिया आपको। नथिंग टू बी एडेड। सी यू टुमारो, विल सी यू टुमारो। टुडे इज नॉट द लास्ट डे, टुमारो इज ऑल्सो देयर, डे आफ्टर टुमारो इज ऑल्सो देयर, देयर आफ्टर टुमारो इज ऑल्सो देयर। 1 बरस का बाद ये सरकार गिर जाएंगे। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে এখনো ভাবছেন তিনি হয়তো সাসপেন্ডেড হননি, বা মানসিকভাবে এটা ভাবার পর্যায়ে হয়তো কল্যাণ ব্যানার্জি আর নেই। কল্যাণ ব্যানার্জি এত অপমান সহ্য করেও তৃণমূল কংগ্রেসটা করতো, আর সেই তৃণমূল কংগ্রেসে কল্যাণ ব্যানার্জিকে দুচ্ছাই করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুচ্ছাই করছেন। স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবার জায়গাতেও হয়তো নেই, এবং সে কারণে আজকে জবাব চায় বাংলাতেও কল্যাণ ব্যানার্জি হয়তো এলেন না। কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন, আকরুজ্জামান সাহেবও রয়েছেন। আকরুজ্জামান সাহেবের কাছে আমি একেবারে দুজন ভদ্রমহিলার সাথে কথা বলার পরে যাব। আমি কাকলি দিয়ে আপনার কাছে শুরুতে যেতে চাই। একটা চিঠি আমি ব্রেক করেছিলাম, সেই চিঠিটা আমার হাতেও রয়েছে, জুন মাসের সেই চিঠি, এবং সেই চিঠিতে নির্দিষ্টভাবে আপনি বলেছিলেন বিএনএসএস এর ধারা উল্লেখ করে, সেই চিঠিটা আমি দেখাচ্ছিও। আপনি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে কিভাবে শ্লীলতাহানির সামিল একজন পার্লামেন্টেরিয়ান আরেকজন পার্লামেন্টেরিয়ানকে লিটারালি আউটরেজ অফ মডেস্টির অভিযোগ তুলছে, এবং সেই অভিযোগ কোথায় তুলছে না পার্লামেন্টের মধ্যে সেক্সুয়ালি ইনক্লাইনিং বা যৌন ইঙ্গিতপূর্ণ কথা, কুৎসিত ভাষায় কথা বা গালিগালাজ করার অভিযোগ তুলছেন। এতদিন বাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ডেড, বিচার পেল কাকলি ঘোষ দস্তিদার, বিচার পেলেন কাকলি ঘোষ দস্তিদার, না আরো পথ চলা বাকি রয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আরো হয়তো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। প্রথম কথা বলি, প্রথম চিঠিটা গেছিল 28শে মে। আমি নিজে হাতে লিখে নিজে স্পিকার অনারেবল ওম বিড়লার কাছে দিয়েছিলাম, কেননা উনি যে ভাষা প্রয়োগ করেন মহিলাদের প্রতি, সেটা সমগ্র বাঙালির লজ্জা এবং দেশবাসীর লজ্জা। কেননা কোনো সাংসদ এইভাবে মহিলাদের প্রতি, মহিলা সাংসদ আমি ছেড়ে দিন, কিন্তু কোনো ইভেন অচেনা রাস্তায় বাসে ট্রামে কোনো মহিলাকে এই কথা যদি আরেকজন কোনো মানুষ বলেন, বিশেষ করে সাংসদ বলেন, আমি তারও শাস্তি দাবি করব। সেই শাস্তি আমি দাবি করেছিলাম 28শে মে প্রথম চিঠিটা দিয়ে, এবং পরের চিঠিটা যেটা আপনি বলছেন সেইটা বিভিন্ন ধারা দিয়েছিলাম, যেগুলো আইনের ধারা। আজকে আমি কিন্তু বিচার কিছুটা হলেও পেয়েছি, স্বস্তি কিছুটা হলেও পেয়েছি। কাকলিদি, আপনি যে চিঠিতে উল্লেখ করেছিলেন যে ধারাগুলো বা যা যা কল্যাণ ব্যানার্জি করে, আবারও বলছি এগুলো আমি পড়ে শোনাতে পারছি না, তার কারণ এগুলো টেলিভিশনে পড়ে শোনানোর যোগ্য নয়, অযোগ্য। টেলিভিশনে এই ভাষার প্রয়োগ যদি করি আমি হয়তো অ্যারেস্ট হয়ে যাব। এটা আউটরেজ অফ মডেস্টির সামিল, বা মাফ করবেন আউটরেজ অফ মডেস্টির সামিল কেন বলছি, এটা আউটরেজ অফ মডেস্টি। একজন ভদ্রমহিলাকে একজন পুরুষ যদি বাসেও এই ভাষায় টোন টিটকিরি করে বা এই ধরনের গালিগালাজ করে, তাকে হয়তো ঘাট ধরে পুলিশ সামনের পুলিশ স্টেশনে নিয়ে যাবে, আর এটা পার্লামেন্টে হচ্ছে। কল্যাণ ব্যানার্জি যেটা করেছে সেটা ভার্বাল অ্যাবিউজ, সেটা আউটরেজ অফ মডেস্টি। আপনি কি ফার্দার কোনো স্টেপস নেবেন, না এখানেই কল্যাণবাবুকে ছেড়ে দেবেন? দেখুন, বিএনএসএ আমাদের যে নতুন তৈরি হচ্ছে যে আইনগুলো, সিআরপিএফ আগে যেটা ছিল, তাতে কিন্তু পরিষ্কারভাবে ভার্বাল অ্যাবিউজটাকেও খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইমে ধরা হয়েছে যদি টেলিফোনে কাউকে কিছু বলা হয় বা ছবি তোলা হয়, এবং আইনজ্ঞ উনি নিজেকে বলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে উনি যে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেন
তাতে করে ওনার আরো গুরুতর শাস্তি কিন্তু হওয়া উচিত না, কিন্তু- বলে আমি মনে করি। কিন্তু কাকলিদি, আমার এই ঠিক এই জায়গাতেই প্রশ্ন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপারেন্টলি একটা ইমেজ ছিল যে ওনার সবচেয়ে বড় ফ্যান বেস হচ্ছে মহিলারা, মায়েরা, বোনেরা। মমতা বন্দ্যোপাধ্যায় কি এগুলো জানতেন না? এবং দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানেন, একজন মহিলা, একজন ভদ্র মহিলা, তিনি একটি মহিলাদের দল মূলত চালান, এত মহিলা সাংসদকে নিয়ে এসেছেন, মানে আমি বোঝার চেষ্টা করছি তিনি এগুলো জেনে চুপ করেছিলেন এবং সে কারণেই কি অভয়ার মতন ঘটনাগুলো ঘটে, জেন্ডার সেন্সিটাইজেশনগুলো হয়তো তৃণমূল কংগ্রেসকে নতুন করে শেখাতে হতো না, এটা তিনি জানতেনই না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন? এগুলো অ্যালাউ করতেন ওনারা? আমি নিজে ওনাকে বলেছি যে এই ভাষা প্রয়োগ করা হয়েছে। উনি আগের বারে একবার এরকম করেছিল 2010 সালে, তখন উনি 6 নম্বর ঘরে রেলমন্ত্রী হিসেবে বসতেন, সেন্ট্রাল হলে ছুটে এসেছিলেন, সবার কাছে শুনেছিলেন, কেননা আরো সাংসদরা বসেছিল, তারা বলেছিল। এরপরেও এই 2-1 মাস আগে নির্বাচন সদনে ওনারা গেছিলেন ডেপুটেশন দিতে, তখন আমি ওনাদের সঙ্গে ছিলাম না, ছেড়ে দিয়েছি দল। অন্য একজন মহিলা সংসদকে ঠিক এইভাবেই গালি দেওয়াতে আর একজন রাজ্যসভার মহিলা সংসদ বললেন যে আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবো। তখন লোকসভার যে মহিলাকে উনি গাল দিয়েছেন তিনি বলেছেন জানিয়ে লাভ হবে না, আমার শোনা কথা এদের কাছে। এবং সঠিকভাবে রাজ্যসভার সাংসদ যখন মেসেজ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই কথাটা বলছে, উনি বললেন বেশ করেছে, উত্তরটা এসেছিল বেশ করেছে। তার মানে দিস ইজ অলসো অ্যাবেটমেন্ট টু ক্রাইম, দের ইজ আ ক্রাইম অ্যান্ড দের ইজ আ অ্যাবেটমেন্ট টু ক্রাইম, সো শি ইজ ইন ইট। উনি এই ধরনের গালি গালাজ কেউ করলে তাকে শাস্তি দেওয়ার কথা ভাবতেন না। ঠিক ঠিক। কাকলিদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি যেমনটা বলছিলাম, কাকলি ঘোষ দস্তিদার রয়েছে, শতাব্দী রায় রয়েছে, আকরুজ্জামান সাহেব রয়েছেন আমাদের সাথে। আমি কাকলি ঘোষ দস্তিদার আপনাকে একটু থামাচ্ছি, আমি শতাব্দী রায়ের কাছে যাব। শতাব্দী রায় আপনার সহযোগী, সহযোদ্ধা, এখনো আপনারা একই নৌকোয় রয়েছেন। শতাব্দী রায়কে আমার খুব ক্যান্ডিড একটা প্রশ্ন, মানে কি কেস হচ্ছে শতাব্দী, কি কেস হচ্ছে বলতো? মানে এই কল্যাণদার কি মাথা খারাপ হয়ে গেছেন? মানে ইজ হি আউট অফ হিজ মাইন্ড? কাকলি ঘোষ দস্তিদারকে এই ভাষায় কথা বলছেন, আমি জানি না তোমাকে এই ভাষায় কথা বলেছে কিনা, পুরোটা একটু যদি বলো। বাংলার মানুষ মানে এর থেকে বড় স্পাইসি বা মানে জঘন্যতম সার্কাস হতে পারে না। দেখুন, এটা কল্যাণদা কিন্তু আজকে এটা করেছে তা নয়, কিন্তু কল্যাণদার কিন্তু এই জন্য, কল্যাণদার এই দুর্ব্যবহারের জন্য উনি কিন্তু প্রসিদ্ধ, উনি কিন্তু ফেমাস ওনার দুর্ব্যবহারের জন্য। এবং একজন শিক্ষিত মানুষ যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, যিনি তার ডিগ্রি আছে, তিনি কি করে, উনি তো সুপ্রিম কোর্টেও এরকম ব্যবহার করেন, উনি তো বাইরেও এরকম ব্যবহার, উনি মর্নিং ওয়াক করতে করে এই ব্যবহার করে, সবার সঙ্গে করে। এবং আজকে যদি বলেন যে আমরা দলে নেই বলে ওনার রাগ হচ্ছে বা ওনার বেইমানি করেছে বলে রাগ হচ্ছে, তা তো নয়। যখন দলে ছিলাম তখনও তো মহুয়াকে এরম গালাগালি করতো, ও তো তখনও কাকুলিদিকে গালাগালি করতো। গালাগালি মানে আমি শব্দটা বলছি গালাগালি মানে কিন্তু গালাগালি, সেই গালাগালিগুলো আমি বলতে পারবো না, যে লেভেলের সেটা আমরা শুনতে অভ্যস্ত নয়, বলতে অভ্যস্ত নয়, সেই লেভেলে গালাগালি উনি করেছেন। এবং সেটা এই ব্যবহারটা উনি কিন্তু আজকে প্রথম করলেন না, প্রত্যেক সময়। এবং প্রত্যেকটা মহিলা ওনার প্রতি বিরক্ত, উনি মহিলাদের সঙ্গে যে বিহেভ করেন সেটা কোনো ভদ্র মহিলা বা ভদ্র লোকরা অ্যাকসেপ্ট করবে না। না শতাব্দী, আমার একটা প্রশ্ন, মানে উনি কি এই গালাগালিটা মানে জাস্ট মুদ্রা দোষের মতন দিতেন? মানে উনি নিজে কন্ট্রোল ছিল না বা কন্ট্রোল নেই ওনার গালাগালি দেওয়া, মহিলাদের দেখলে টোন টিটকিরি করা? কাকলি ঘোষ দস্তিদার আমাদের সাথে আছে। কাকলি ঘোষ দস্তিদার আমাদের যে ধরনের কথাবার্তা বা বিবরণ দিচ্ছেন, সেই ভাষাও আমি ব্যবহার করতে পারবো না টেলিভিশনে। মানে যে ভাষায় নাকি উনি টোন টিটকিরি করতেন, এটা কি হ্যাবিট? একদম
একদম ঠিক, একদম ঠিক। এরকমও হয়েছিল আমাদের একবার, আমরা সেন্টার হলে, তখন তো আমরা একসঙ্গে সেন্টার হলে বসেছিলাম, কাকলিদির সঙ্গে উনি ঝগড়া করছিলেন। কাকলিদিকে যে ভাষা বললেন, আমি অবাক যে এরকম ভাষা কেউ একটা কলিগকে বলতে পারে। কোথায় কলিগের সঙ্গে ঝগড়া হলো, কোথাও একটা ব্যারিয়ার থাকে, সেটা উনি টপকে গেলেন। দিদিকে কমপ্লেন করা হলো, তখন মমতাদি বললেন যে তোমরা সেন্ট্রাল হলে বসা বন্ধ করো, কারণ লোকজন দেখছে, অন্য পার্টি দেখছে, নিজের পার্টির মধ্যে পার্টি ঝগড়া করছো। সেবার হলো। তারপরে মহুয়াকে যেভাবে কথা বলতো, মহুয়া ওনার কাছ থেকে সরে যেত, ও পেছন পেছন গিয়ে গালাগালি করতো, মহুয়া সরে গেলে আবার পেছন পেছন গালাগালি করতো। এবং সেটা প্রত্যেকের সঙ্গে যে ভাষা উনি ব্যবহার করেন, সেটা উনি বাড়িতে কি করেন আমি জানি না, বাড়ির লোকরাও অ্যাকসেপ্ট করে কিনা কিংবা বাড়িতে করে না কিনা। যদি করে থাকে তাহলে খুব বাড়ির লোকরা হয়তো বা কিছু বলে না, তো বাইরের লোকের সঙ্গে, বাইরের কোনো মহিলার সঙ্গে এই কথা বলা যায় এবং শিক্ষিত মানুষ বলতে পারে, এটা কিন্তু আমরা ভাবতে পারি না। আমি শতাব্দী আপনাকে একটু সাথে থাকার জন্য অনুরোধ করছি। কাকলি ঘোষ দস্তিদারকে আমার ঠিক সেই জায়গা থেকেই প্রশ্নটা। কাকলিদি, আমি আপনাকে একটা ছবি বিবরণ দিচ্ছি, আপনি তো দেখতে পাবেন না এই ছবিটা এই মুহূর্তে, আপনি অনলাইনে রয়েছেন। মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে পাশাপাশি, কাছাকাছি, দুজনে ফিসফাস করছেন, কথা বলছেন, সহযোদ্ধা হিসেবে চোয়াল শক্ত করে এখন লড়াই করছেন। এই মহুয়া মৈত্রকেই নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি কুৎসিত ভাষায় গালিগালাজ করতেন বলে আপনি বলছেন, বা শতাব্দী দিয়েও বলছেন। রাজনীতি কি অদ্ভুত কাকলিদি, যে মহুয়া মৈত্রকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় গালাগালি করতেন বা গালিগালাজ করতেন বা খিস্তি করতেন, সেই মহুয়া এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন পাশাপাশি, এবং সেই ছবি গোটা দেশ দেখছে পার্লামেন্টে, মাঝখানে সেই ছবিটাও চলছে। আজকে তো আবার একটা ভিডিও দেখলাম ভাইরাল হচ্ছে, যে রাজ্য সভাপতি যিনি আছেন ভারতীয় জনতা পার্টির, তাকে মহুয়া মৈত্র ভীষণ কিছু বোঝাবার চেষ্টা করছে পাশে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে। কি বোঝাচ্ছেন জানি না, সেটা আজকে সংসদ ভবনেরই সকালবেলাকার চিত্র, আপনারা পেয়েছেন কিনা জানি না, এবং পেলে দেখুন যে উনি কি বোঝাবার চেষ্টা করছেন, কি চাইছেন আমি জানি না। আর আজকের যে আর একটা ঘটনা ঘটলো, যার জন্য বাক বিতণ্ডাটা শুরু হয়েছিল সংসদ ভবনের ভিতরে, সেটা মিতালি বাগকে নিয়ে। এবং মিতালি বাগ আপনারা জানেন যে আরামবাগ থেকে উনি রিজার্ভ সিট থেকে জিতে আসা একটি লড়াকু মহিলা, খুব খেটে খাওয়া পরিবার, অসম্ভব খেটে খাওয়া পরিবারের মেয়ে, এবং তাকে এই কথাটা বলেছিল। এবার সে প্রতিবাদ করেছে, আমি তখন সেখানে শুনে ছুটে গিয়ে দেখলাম কি বলেছে, শুনে আমরা সবাই মিলে প্রতিবাদ করি। এবং ওনার বিরুদ্ধে অন্য মানে ভারতীয় জনতা পার্টির মহিলা পুরুষ সবাই মিলে ওনাকে বলে যে তুমি এটা বলতে পারো না, কিন্তু উনি শোনেননি। তখন আমরা লিখিত অভিযোগ আবার জমা দিই আজকে, এবং উনি যিনি মন্ত্রী ওখানে ছিলেন ভূপেন্দ্র যাদব, তাকে চোর বলেছে, আমাদের চোর বলেছে, এবং কেনাবেচার কথা বলেছে, যখন এখানে কোনো কথা নেই। মহুয়াও কেনাবেচার কথা বলেছে। এগুলোতে এদের প্রত্যেকের বিরুদ্ধে কেস হতে পারে, আমরা এটা নিয়ে আইনজ্ঞের পরামর্শ নিচ্ছি। কিন্তু ওনারা আমার মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছেন, শালীনতার সীমা অতিক্রম করছেন, এবং অত্যন্ত বেহিসেবি ব্যবহার কাজ করছেন, যার উত্তর এনাদের একদিন দিতে হবে। না কাকুলিদি, আমার ঠিক সেই জায়গাতেই প্রশ্ন। আইন প্রণেতা, ল মেকার বা পার্লামেন্টেরিয়ানরা তারা বড় বড় লেকচার দেয়, তারা বড় বড় কথা বলে, টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট আমাদের রাখলে চলবে না, কর্পোরেট স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, সরকারি অফিসে কেউ যেন কাউকে ভার্বাল অ্যাবিউজ না করে। কালকের আরেকটা ভিডিও আমি দেখছিলাম, যেখানে আপনিও নিশ্চয়ই দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড় দিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা খিস্তি দিচ্ছে না ধমক চমক দিচ্ছে আমি জানি না, আঙুল উঁচিয়ে, একবার দেখলাম আমি অভিষেক ব্যানার্জি আঙুলটাও নামিয়ে দিল, আবার আঙুল উঁচিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা কিছু একটা কড়া ভাষায় বলে গেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠায় পাথরের মতন চুপচাপ পুরোটা হজম করে নিল। মানে আমি বলছি যে ভবিষ্যতে কেউ তৃণমূলটা করবে, মানে এত টক্সিক একটা এনভায়রনমেন্ট, বসকে খিস্তি করে দিচ্ছে এমপ্লয়িকে দুধছাই করছে বসকে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। যাকে সিইও বলে জানতাম সেই সিইও আর থাকছে না। মানে এই একে মারছে, একে ছোবল দিচ্ছে, এ ওকে দুধছাই করছে,
ওকে খিস্তাখিস্তি করছে, ভাষায় প্রকাশ করা যায় না এমন ভাষায় খিস্তিখাস্তা করছে যে চিঠি চাপাটি হচ্ছে। মানে এর থেকে টক্সিক এনভায়রনমেন্ট তো আর কিছু হতে পারে না। তৃণমূল তো বোধহয় সবচেয়ে টক্সিক এখন এই মুহূর্তে। একটা চাইনিজ প্রভাব আছে, আপনি শুনেছেন কিনা জানি না, যে ইফ ইউ রেজ স্নেকস ইন ইউর ব্যাকইয়ার্ড ইট ইজ গোয়িং টু বাইট ইউ ওয়ান ডে। প্রথম থেকে যদি নোটে গাছটি মুড়নো করানো যেত, সভ্যতা পাঠ দেওয়া যেত, তাহলে আজকে ওনাকে এই গালিগালাজ শুনতে হতো না। আমরা যেরকম প্রথম দিন থেকে রুখে দাঁড়িয়েছি, খারাপ কথা বলেছো তোমার নামে কমপ্লেন হবে, তোমায় ক্ষমা চাইতে হবে, ওনারা তো সেটা করা উচিত ছিল। উনি তো প্রশ্রয় দিয়েছেন, উনি ক্রিমিনালদের প্রশ্রয় দিয়েছেন, উনি মিসোজিনিস্টিক মানুষকে প্রশ্রয় দিয়েছেন, উনি বলেছেন বেশ করেছে ও যা বলেছে। এই কথাটা কদিন আগেকার কথা, এই ইলেকশন কমিশনে যেটা গল্পটা বললাম। সুতরাং উনি যদি এইসব করে থাকেন তাহলে ওনাকে শুনতেই হবে। আচ্ছা, আমি ঠিক এই জায়গাতে শতাব্দীদি আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এই টক্সিক এনভায়রনমেন্টটা বা এরকম একটা পরিবেশ তার মানে রেখে দিয়েছেন। উনি হয়তো পছন্দ করতেন ওকে গালিগালাজ করবে, ওকে চুলের মুঠি ধরে হয়তো মারধর করবে, ওকে বলবে তোকে দেখে নেবো, 30-70 70-30 ভাগ নিয়ে কামড়া কামড়ি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে এটা এই আউটরেজ অফ মডেস্টি এটা হচ্ছে দেখেও, এই যে বড় বড় লেকচার মারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এগুলো সব দেখেও তার মানে কিছু বলেননি, চুপচাপ ছিলেন। এটাও তো ক্রিমিনাল অফেন্স। অনেক সময় ঘটেছে এবং উনি অভিষেককেও অ্যাটাক করেছে অনেক সময়, এবং প্রত্যেকবারই সবাই ছেড়ে দেয়, দিদি বলে ঠিক আছে। এটা তো আমি তো বলছি বারবার, এটা যে আজকের ঘটনা নয়। যদি আজকেরটা হতো তাহলে বলতে পারতে যে সত্যি আজকের দলে নেই। একসঙ্গে থাকার সময় হতো, একসঙ্গে থাকার সময় ও সবার সঙ্গেই ব্যবহার করে। কেন করে? আমার মনে হয় যে ওনার সত্যি কাউন্সেলিং দরকার এবং ওনাকে একটু ওষুধ খেয়ে শান্ত হওয়া দরকার। তা না হলে উনি নিজে অপমান করেন বলে অপমানিত হয় সব জায়গায়। কদিন আগেও হয়েছিল, রুরি ওকে অপমান করেছিল, আমাকে বলেছিল যে ডেপুটি লিডার হিসেবে চুপ করেছিল, কিছু বলেনি। আরে উনি মহিলাদের অপমান করে, অন্য এমপিরা প্রোটেস্ট করে ওনার এই ব্যবহারকে, যে আপনি কি করে একটা মহিলাকে এরমভাবে কথা বলছেন। এইরকম পরিস্থিতি তৈরি হয় প্রত্যেকবার। এটা কিন্তু একদিন হয়ে গেছে, যদি কোনো একদিন হয়ে যেত তাহলে হতে পারে একটা মানুষ কোনো কারণে আপসেট, হয়তো কালকে দিদি স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, তার আগে অভিষেক ওকে অপমান করেছে ওপেনলি, সেই জন্য হয়তো আপসেট আমরা মানতাম যে হ্যাঁ ঠিক আছে হয়ে যেতে পারে। এ তো সবসময় করেছে, তাই জন্য আজকের দিনটা স্পেশাল নয় বা একদিনটা একটা নয়। তবু আমরা স্পিকারকে বলেছিলাম, স্পিকার সেটা মেনে নিয়ে সাসপেন্ড করেছে। সাসপেন্ড করা তো অপমান করা, এবং এই অপমানটা উনি যদি মনে রাখেন, আমার মনে হয় না মনে থাকবে, এসে আবার চাচাবে। কারণ যখন ওনাকে বলা হলো আপনি হাউস থেকে বেরিয়ে যান, তখন উনি চাচাচ্ছিলেন। সুতরাং আমার মনে হয় না যে উনি শুধরানোর লোক। ঠিক, আমি আপনাদের তিনজনকে একটু সঙ্গে রাখছি। আমি দর্শকদেরকে বলছি যে ওনাদের তৃণমূল যার, কিন্তু মাথা হেট করছে সববার। কেন বলছি? কারণ লোকসভাতে শুধুমাত্র মাথা হেট হচ্ছে বাঙালির, কারণ বাংলারই তো দল এই তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস, সেটা বোধহয় নয়। কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টে মাথা হেট করছে, আর এখানে কুণাল ঘোষ আজকে আমি জানি না ফুটেজ খাওয়ার জন্য কিনা, নিজে সামনের সারিতে আসতে পারছে না তার ফ্রাস্ট্রেশন থেকে কিনা, কুণাল ঘোষ আজকে যেটা করলো সেটা আরেক লেভেলের। মানে একটা নট্য কোম্পানি চালাচ্ছে কালীঘাট তৃণমূল, নট্য কোম্পানি। ওই শীতকালের সার্কাস এখন বর্ষাকালে চলে এসেছে। এই সার্কাসটা যে পরিচালনা করছে সেও আবার তুইতকারি করছে, একে দেখে নেবে, ওকে দেখে নেবে, এর পেছনে ডিজে বাজিয়ে দেবে, যা পারে বলে যায়। মানে ফুটানিকা ডিব্বা, মানে না, এই ফুটানিকা ডিব্বা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ছাড়ে না। মুখ্যমন্ত্রী বলেছে, মানে ভাষায় প্রকাশ করতে আমার আড়ষ্ট বোধ হচ্ছে, উনি বলেছেন বাপ যদি ঠিক থাকে ইত্যাদি, তাহলে 2029-এ ডায়মন্ড হারবারে ওর লড়ে দেখান। মানে কোন জায়গাতে চলে যাচ্ছে ভাবুন। কুণাল ঘোষ আজকে তাকে চ্যাংদোলা করে বাইরে ছুড়ে ফেলে দিতে বাধ্য হয় মার্শালরা। তার নিজের দলের এমএলএ কে কুণাল ঘোষ কি করছে বিধানসভার মধ্যে, মানে এই জায়গায় বাংলা এবং বাঙালিকে নামিয়ে এনেছিল এই কালীঘাট তৃণমূল। ভাগ্যে সেরা আর নেই। এবার দেখুন, আকরুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক
বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যা না, ফিরে যা বলুন, ফিরে যা বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু বের করে দেন হাউস থেকে, সাসপেন্ড করে দেন। শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন। বলুন, আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। আমার সাথে আরও দুজন বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন, রিপাবলিক বাংলার দেবাশিস চৌধুরী এবং তার পাশাপাশি মানস ভট্টাচার্য, ওনাদের ছবিও আমরা দেখাবো। এই তিনজন নিউজ মেকার বাদেও আখরুজ্জামান সাহেব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আখরুজ্জামান সাহেব, আজ কি হলো বলুন তো ব্যাপারটা, মানে একটু পুরোটা বলুন, আমরা ছবি দেখে স্তম্ভিত। মানে এরকম কি আদৌ হয়? প্রিভিলেজ মোশন আনার মতন একটি ঘটনা। উনি সাসপেন্ড হননি কেন সেটা আমরা মাননীয় স্পিকারকেও জিজ্ঞেস করবো, কিন্তু কি হলো? আজকে বিধানসভায় ডিমান্ড নাম্বার 68 পুলিশ এবং পার্বত্য নিয়ে বাজেটের ওপর আলোচনা ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার আগে বক্তা হিসাবে আমার নাম ছিল। আমি যখন এই ডিমান্ডের ওপর দাঁড়িয়ে পুলিশ বাজেটের ওপর বক্তব্য রাখতে শুরু করি, হঠাৎ দেখি কুণাল ঘোষ আমার সামনে মারমুখী উদ্যত হয়ে আমার বক্তব্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি বক্তব্য রাখতে থাকি, পুরো হাউসের সকল সদস্য সেখানে এসে গিয়ে কুণাল ঘোষকে তার এই উদ্ধত্ত আচরণ থেকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু কুণাল ঘোষ আঙুল তুলে তুলে বলেন যে আমাকে উনি বলতে দেবেন না, ওনাকে কেন বলতে দেওয়া হয়নি, এরকম আস্ফালন আচরণ করেন। ওনাকে হাউসের প্রায় সদস্য অনুরোধ করেন যে তুমি বিধানসভার ভিতরের রীতিনীতি শিষ্টাচারকে মান্যতা দিয়ে তোমার চেয়ারে যাও, যা বলার স্পিকারকে বলো। কিন্তু তার আস্ফালন ঔদ্ধত্য আরও বাড়তে থাকে। তখন স্পিকারের চেয়ার থেকে রুলিং হয় যে তাকে হাউস থেকে বের করে দেওয়া হোক।
এবং তার এই যে অধ্যত্বমূলক আচরণ একটা মারতে যাওয়া বিধানসভার মধ্যে একটা তার সতীর্থ বিধায়ককে, এটা আমি বিধানসভায় পরপর 4 বার নির্বাচিত সদস্য কুণাল ঘোষ এই প্রথম বিধানসভায় এসছেন। আমি বিধানসভার অতীতে এরকম কোনো বিধায়কের প্রতি অন্য বিধায়ক মারমুখী হয়ে বক্তব্য রাখতে দিব না এরকম আচরণ দেখিনি। আজকে কুণাল ঘোষ যে ধরনের আচরণ করেছেন আমি মর্মাহত, ব্যথিত এবং বিধানসভার যেন একটা লজ্জা। সারা দেশের মানুষ দেখলো কুণাল ঘোষের আচরণ, অধ্যত্ব এবং মারতে আসা একজন বিধায়ককে একবার মারমুখী তার ভূমিকা। ঠিক। এবং এই ব্যাপারে আজকে বিধানসভার সকল সদস্য নিন্দা প্রস্তাব করেছেন। হাউস অব দি লিডার মুখ্যমন্ত্রী নিজে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরবর্তীকালে স্পিকার রুলিং দিয়েছেন, পুরো দিনের জন্য ওনাকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। এই হলো ঘটনা আজকে। ঠিক ঠিক। আমি আক্রুজ্জামান সাহেব আপনাকে একটু থামাচ্ছি। দেবাশিস চৌধুরী এবং মানস ভট্টাচার্য আমাদের সাথে আছেন। দেবাশিস দা, মানে বহুবার আমরা মার্ডার অফ ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করি, কিন্তু কিচ্ছু নেই, ঢাল নেই, তলোয়াল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুইতোকারি করছে, একে দেখে নেবো, ওকে দেখে নেবো বলছে। কুণাল ঘোষ মাইক প্রায় কলার ধরার মতন জায়গায় চলে গেল আক্রুজ্জামান সাহেবকে। কল্যাণ ব্যানার্জি আরেকজন মহিলা সাংসদকে তুইতোকারি করে এমন ভাষায় কিস্তি করছে আমি বলতে পারবো না। মানে এবার তো তৃণমূল মানে বাংলার জন্য একটা এম্বারেসমেন্ট হচ্ছে। একদমই তাই। দেখুন, ডেমোক্রেসির মানে গণতন্ত্রের ভিত, তার ফাউন্ডেশন হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। এবং হাউসে, সে সাংসদ হোক, বিধায়ক হোক, যে কোনো হাউসে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনগণ ভোট দিয়ে এনাদের পাঠিয়েছে। জনগণের কথা বলার জন্য ওটা হাউস কথা বলার জন্যে, হাউস নিজের মন্তব্য রাখার জন্য, নিজের বিষয়টা এখন উত্থাপন করার জন্যে। সেখানে যদি আর এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির একদম ফান্ডামেন্টাল মানে প্রথম রুল হচ্ছে যে কোনো রিপ্রেজেন্টেটিভ আরেকটা ডাইরেক্ট কখনো অ্যাড্রেস করতে পারে না, সে সাংসদ হোক, বিধায়ক হোক। এবং উনি কিন্তু স্পিকারের পারমিশন নেননি, মানে অ্যাটাক করার মতন একদম স্ট্রেট চলে গেছে। স্পিকারের থ্রু কথা বলতে হয়, স্পিকারের পারমিশন নিয়ে কথা বলতে হয়। আপনি ডাইরেক্ট অ্যাড্রেসই করতে পারেন না কাউকে, এবং সেখানে আপনি চলে গেছেন অ্যাসল্ট করতে। এ তো পুরোপুরি মানে প্রিভিলেজ মোশন। মানে ইনি যিনি বিধায়ক আছেন, আরে দুবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের আক্রুজ্জামান সাহেব, মুখ্য সচেতক তৃণমূল কংগ্রেসের, ওনার তো প্রিভিলেজ মোশন আনা উচিত এবং এনাকে সাসপেন্ড করে দেওয়া উচিত। আমি আক্রুজ্জামান সাহেব রয়েছেন, আক্রুজ্জামান সাহেবের কাছেই আমি যাব আরেকবার। আক্রুজ্জামান সাহেব, আমরা দূর থেকে দেখছিলাম, মানে আমরা ক্যামেরায় দূর থেকে লং শটে দেখছিলাম, আপনার তো একদম ক্লোজ, মানে একদম সামনেই আপনি ছিলেন। আপনাকে কি মারতে যাচ্ছিল কুণাল দা, না কলার ধরতে যাচ্ছিল? মানে কি করতে যাচ্ছিল এই কুণাল ঘোষ, সেটা একটু বলুন না। আক্রুজ্জামান সাহেব, সম্ভবত নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে। আক্রুজ্জামান সাহেব, হ্যাঁ, না, আমি বক্তব্য রাখছিলাম, আমার বক্তব্যকে থামিয়ে দিয়ে আমার মাইক বন্ধ করে আমার সামনে আস্ফলন করছিলেন। ওনার বক্তব্য, ওনার নাম কেন বক্তার তালিকা রাখেনি, ওনার জানা নেই যে আমি অপোজিশন চিফ হুইপ। আমাকে আমার তৃণমূলের যখন এখন 78 সদস্য আছে, অপরদিকে কংগ্রেসের 2 জন আছেন, সিপিএমের 1 জন আছে, নওশাদ সিদ্দিকী, ওটা কি বলছো ওটাকে, এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, লোকে অপোজিশন চিফ হুইপ হিসাবে যেমন সরকারি পক্ষ যা টাইম পায় সেই টাইম বিরোধী পক্ষকে দেওয়া হয়। আমি অপোজিশন চিফ হুইপ হিসাবে বিরোধী দলের সকল মেম্বারকে যার যেমন মতো সুবিধা মতো তাদের বক্তব্য রাখার সুযোগ করে দিই। উনাকে কেন আজকে পুলিশ বাজেটের সুযোগ দেওয়া হয়নি, এটাই উনার মূল রাগ। এবং এই রাগ বশত উনি আমার সামনে এসে মানে মারমুখী অধ্যত্ত আচরণ করে। আমি ঠিক এই জায়গাতে আমি মানসদার কাছে যাওয়ার আগে আক্রুজ্জামান সাহেব, আমার শেষ প্রশ্ন আপনাকে, কিছু মনে করবেন না, আপনি এত বছর ধরে তৃণমূল কংগ্রেস করছেন, কিন্তু এখন কালীঘাট তৃণমূলকে দেখে আমার মনে হচ্ছে একটা সার্কাস চলছে এবং সার্কাসটা চালানো হচ্ছে, কোনো একটা রিং মাস্টার রয়েছে। তৃণমূল একটা নট্য কোম্পানিতে, এই কালীঘাট তৃণমূল একটা নট্য কোম্পানিতে পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে। মানে আগে তৃণমূলকে তাও ভিলেন মনে হতো, এখন জোকার মনে হচ্ছে, কার্টুন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। যে যা পাচ্ছে করছে, এবং একটা হাসিরও, একটা রাগের, অভিমানের জায়গা নেই, এখন হাসির মতন একটা খোড়াকে পরিণত হচ্ছে। যে যাকে পাচ্ছে কিস্তি করছে, যাকে পাচ্ছে কলার ধরে টেনে নামানোর চেষ্টা করছে, বের করে দিচ্ছে। মানে কেসটা কি চলছে তৃণমূল কংগ্রেসে? তো মাথা হেট করে দিচ্ছে সবার, আপনারও মাথা হেট হবে কিন্তু।
একজন বিধায়ক হিসাবে আমি দুঃখিত এবং লজ্জিত। আমি পরপর 4 বার বিধানসভায় নির্বাচিত সদস্য। আমি গতবারের মন্ত্রিসভার সদস্যও ছিলাম, এবার অপোজিশন চিফ হুইপ। কুণালবাবু প্রথম বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। উনি একজন সাংবাদিক হিসাবে নিজে অহংকার বোধ করেন, ওর বিধানসভার রীতিনীতি এটা জানা উচিত ছিল। উনি যে ঘটনা ঘটিয়েছে, অতীতে বিধানসভার ফ্লোরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। আমি একজন বিধায়ক হিসাবে সারা বিধায়কের মাথা উনি দেশের সামনে নত করে দিয়েছেন। আমি দুঃখিত, লজ্জিত, মর্মাহত। বেশ, অনেক অনেক ধন্যবাদ। কাকুলি ঘোষ দস্তিদার জবাব চায় বাংলাতে ছিলেন, আকরুজ্জামান সাহেব ছিলেন, শতাব্দী রায় ছিলেন। তিনজনকেই অনেক ধন্যবাদ। আপনারা নিউজ মেকার হয়ে, মানে এরকম একটা সিচুয়েশনে নিউজ মেকার হয়ে যে আপনারা ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং লজ্জা তো ওনাদেরও লাগছে, কারণ ওনাদের গায়েও তো কালি ছিটে পড়ছে এবং লোকে হাসাহাসিও করছে। কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষ আজকে যে জিনিসটা করলো তাতে লোকে হাসাহাসি করছে। আমি মানস ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আরেকবার দর্শককে দেখাতে চাই, মানে বিধানসভাকেও ছাড়লো না এরা। এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাঙালি জাতির জন্য এম্বারেসমেন্টের কারণ হয়ে যাচ্ছে, একটা লজ্জার কারণ। মাথা হেট করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জিরা। কুণাল ঘোষ আজকে এই 3 মিনিটের যে গোটা আনকাট যে ঘটনাবলীটা, ওটা আরেকবার আমি পিসিআরকে চালানোর জন্য বলবো। অবজার্ভ করব আমরা তিনজনে, আমি, মানসদা এবং দেবাশিস চৌধুরী, এবং তারপর আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা দেব। শুনে নিই। আকরুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। ফিরে যান না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু, আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু, বের করে দেন হাউস থেকে, সাসপেন্ড করে দেন। শুনে বলুন না যে সাসপেন্ড করে দিন, বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন? ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে
মানস ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। মানস দা কি বলবেন বলুন তো এই কেসটা দেখে? না, এটার একটা নাম আছে সাইকোলজিতে, আমরা যখন সাইকোলজি পড়েছি, এটার নাম হচ্ছে জেরিয়াট্রিক ডিপ্রেশন। জেরিয়াট্রিক ডিপ্রেশন হচ্ছে মানুষের যত বয়স হয় তার আশা ছিল যে আমি প্রচুর কিছু পাবো, কিন্তু সে যখন দেখছে আমি চারিদিকে কিছু পাচ্ছি না, তখন লোক বিধায়ক হয়েছে তো। না না, ওই বিধায়ক হওয়াটা নয়, উনি হয়তো ভেবেছিলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী হব, তখন তার মধ্যে যে ডিপ্রেশনটা দেখা যায়, তখন সে কি করতে পারে? আমাদের মাস্টারমশাই একটা খুব ভালো কথা বলতে, তখন সে দুটো কাজ করতে পারে। একটা হচ্ছে ভিড়ের মধ্যে গিয়ে তুমি সুন্দর গান ধরলে সবার মনোযোগ আকৃষ্ট হলো, সেটা একটা পদ্ধতি। আর যদি তুমি জেরিয়াট্রিক ডিপ্রেশনে ভুগো, তাহলে তুমি ভিড়ের মধ্যে গিয়ে নিজের পোশাক খুলে দিতে পারো, সেটাতেও লোকের মনোযোগ আকৃষ্ট হবে, সেভাবে লোকে আমাকে দেখছে। এই যে কুণাল ঘোষের যে আচরণ, এটা হচ্ছে সেই জেরিয়াট্রিক ডিপ্রেশনের একটা লক্ষণ, সম্পূর্ণ ইচ্ছাকৃত, এবং উনি ওই ডিপ্রেশনের ওই লেভেলে চলে গেছেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, যেটা আমরা ছিলাম প্রথম পর্যায়ে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি একবার পিসিআর কে বলবো যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপি, ওনার বাইকটা যদি থাকে ওটা আমি চালাবো, আর যদি না এসে থাকে আমি মানসদার রিয়াকশন নিয়ে তারপরে চালাবো। একবার কল্যাণ তাহলে চালিয়ে নি, একবার চালিয়ে নি, একটুখানি 2 সেকেন্ড আমাকে, হ্যাঁ, তারপরে দুজনের থেকে নেবো। তুমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি, কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথাতে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। জেরিয়াট্রিক ডিপ্রেশনে তো আপনি বলছেন সাইকোলজি, সেটাকে বলা হয় আইডি সাইকোলজিতে আর কি, ইন্টারমিডিয়েট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। আইডি মানে একটা বিস্ফোরণ আছে, সেটা হচ্ছে দীর্ঘদিনের অবদমিত ইচ্ছাগুলো চাপা রাখতে রাখতে যখন বয়স হয়ে যায়, চুল পেকে যায়, তখন সেগুলো গালাগালির আকারে বিস্ফোরিত হয়। মানে এটা একটা মানসিক রোগ, সেটাকে আইডি বলা হয় সাইকোলজির হিসাবে। তো কল্যাণ এখন পরিপূর্ণভাবে আইডিতে ভুগছেন এবং ওনার সেই চিকিৎসা করানোর দরকার। এইবার হচ্ছে যে আলটিমেটলি যে জায়গাটা খুব দুঃখের, সেটা হচ্ছে দিল্লির 3টে সেক্রেটারিয়েটের সঙ্গে আজকে আমার কথা হয়েছে বিশেষ কারণে, যেটা খুব আমাদের কাছে দুঃখের। সেটা হচ্ছে শুধু কিন্তু দিল্লিতে অধিবেশন চলছে না, দিল্লির সাংসদদের নিয়ে বাংলার কি কি উন্নয়ন করা যায় তার জন্য দফায় দফায় আলোচনা চলছে, এবং সেখানে বিভিন্ন সাংসদদের ডাকা হচ্ছে, শুধু বিজেপি সাংসদ নয়, আরও সাংসদদের, যে আমরা বাংলার জন্য কি কি করতে পারি। এটা নিয়ে আজকে অন্তত 3টে ডিপার্টমেন্টে আলোচনা হয়েছে। সেই জায়গায় কল্যাণদা যা করছে তার মানসিক এই রোগের কারণে, আইডির কারণে পুরো বাঙালির কিন্তু মাথা ভীষণভাবে হেঁট হচ্ছে। অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য দিল্লিতে বিভিন্ন ডিপার্টমেন্টে দফায় দফায় বৈঠক চলছে, সড়ক দপ্তরে চলছে, পূর্ত দপ্তরের যেটা সেখানকার আলাদা করে বৈঠক, কিন্তু মানে শুধু বাঙালি সাংসদদের নিয়ে মিটিং চলছে যে কি করে পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়। আর আরেকদিকে এই কল্যাণ ব্যানার্জি, কারণ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, মহিলাদের নিয়ে সব থেকে অশ্লীল মন্তব্য করেছিলেন 11 সালে অনিল বসু। যদিও মহিলাদের নিয়ে কেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও একদম এই যে সবাইকে নিয়ে মন্তব্য করা, এটা হচ্ছে দীর্ঘদিনের নানা অবদমিত ইচ্ছার বিস্ফোরণ, ওটাকে সেই জন্যই আইডি বলা হয় আর কি। জানি না উনি এটার থেকে কোনোদিন বেরোতে পারবেন কিনা, বা ওনার সেই ট্রিটমেন্ট বা কাউন্সিলিং করানো সম্ভব কিনা, কিন্তু বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে যত দ্রুত সম্ভব এই ধরনের পার্লামেন্টেরিয়ানদের সরিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু গোটা ভারতবর্ষের কাছে বাঙালির মাথায় হেঁট হচ্ছে। এবং বাংলার উন্নয়নের জন্য যে প্রচুর বৈঠক আছে আগামী কয়েকদিনে, আমাদের জানাতে যেটুকু, বাংলার উন্নয়নে প্রচুর ডিপার্টমেন্টাল বৈঠক আছে ওই সংসদ অধিবেশনের বাইরে আর কি, সেইগুলো কিন্তু ধাক্কা খাবে যখন বাঙালির সাংসদদের এই আচরণ দেখবে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। আগামী পশ্চিমবঙ্গ কিন্তু আমাদেরকে উন্নয়নের রূপরেখা তৈরি করার কাজটা অনেকটা। একটু সিরিয়াস, একটু একটা অন্য অঙ্গিক বলি, আমরা সিরিয়াস পয়েন্ট ঢোকাই, মানে মানসদা তো বলছিলেন মানে এই মজাদার কথাগুলো, কিন্তু তার মধ্যে আপনি শুধু ভাবুন, পার্লামেন্টে, মানে এটা কোনো বাসে হয়নি, দিল্লির কোনো বাসে বা ট্রেনে না, পার্লামেন্টের মধ্যে একজন মহিলা এমপি, তিনি বলছেন একজন পুরুষ এমপি তাকে আউটরেট অফ মডেস্টি করছে, তার জন্য সে সাসপেন্ড হচ্ছে, মানে চক্ষু লজ্জার খাতিরে সাসপেন্ড হয়েছে, নয়তো অ্যারেস্ট হওয়া উচিত। একদমই তাই। মানে এটা দেখুন, এটা সবসময় মানে পচনটা উপরের দিকেই ধরে, মানে মানে ব্রেনটাই আগে নষ্ট হবে, তারপরে শরীরটা, মানে সত্যি পচনটা উপরে। আপনি দেখুন, এক জিনিস ভাবুন, 2012 সালের ফেব্রুয়ারি মাস, মানে জাস্ট সরকার ফর্ম হয়েছে,
পার্ক স্ট্রিটে একটা রেপ হলো, সেখানে তখনকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাত্রিবেলা উনি কি করছিলেন, রাত্রিবেলা পার্ক স্ট্রিটে কি করছিলেন। 2012 সালেরই সেপ্টেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করলেন 30 বছর বয়সের যদি ঊর্ধ্বে হয় তাহলে রেপ হলে 20,000 টাকা পাবে, 30 বছর বয়সের যদি কম বয়স হয় তাহলে সে 30,000 টাকা পাবে রেপ হলে। শুধু তাই নয়, বয়স ধরে রেপের আপনি শুরুতে তো চলে এসেছিলেন কাকলি ঘোষ দস্তিদার এই শো এর মধ্যে বসেই যে কথাটা বললো কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়, সম্ভবত শতাব্দীতেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা সেন্ট্রাল লাইব্রেরির ওখানে বসো কেন, মানে যে ভিকটিম সে কমপ্লেন করেছে তাকেই বলছে তুমি ওই দিল্লির একজন সাংসদ আমাকে বলছে আজকে পার্টির কালচার কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, পার্টির কালচার কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। আমরা অরূপ স্বরূপ বিশ্বাসের গল্প শুনেছি, আমরা সন্দেশখালী ফলতা দেখেছি। তো একটা পার্টির কালচারই ছিল মানে নারী নির্যাতন, নিগ্রহ, মানে জেন্ডার এক্সপ্লয়টেশনটা একটা বিরাট বড় পলিটিক্যাল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল লাস্টের দিকে। আমরা সন্দেশখালীতে দেখেছি পিঠে পুলি করার জন্য রাত্রিবেলা ডাকছে, তো উপর থেকে নরমালাইজ হয়ে গেছিল। দিল্লির একজন সাংসদ বলছে কল্যাণদার এখন যা বয়স, সেই বয়সে সোমনাথ চ্যাটার্জি লোকসভার স্পিকার ছিলেন, বললেন তাকে গোটা লোকসভা শ্রদ্ধায় মাথা নত করতো, যে বেস্ট স্পিকার অফ ইন্ডিয়ান পার্লামেন্ট, মানে স্বাধীনতার পর থেকে। বললো তার ট্র্যাডিশন বহন করছে কল্যাণ ব্যানার্জিরা। মানে এইগুলো শুনলে তখন মাথা হেঁট হয়ে যায় যে আলটিমেটলি বাঙালি পার্লামেন্টেরিয়ানরা কোথায় নামিয়ে আনছে। পার্লামেন্টারিয়ানের নাম ছিল মানে ইন্দ্রজিৎ গুপ্ত, হীরেন মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, এ.বি.এ. গণিকান্ত চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সী, প্রণব মুখোপাধ্যায়, মানে লাইন দিয়ে নাম বলতে পারি, যাদেরকে সারা ভারতবর্ষ তাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে থাকতো বাঙালি পার্লামেন্টারিয়ানদের, কারণ তারা এত মেধা সম্পন্ন ছিলেন, এত ইন্টেলেকচুয়াল ছিলেন। তাদের ট্র্যাডিশন বহন করছে কল্যাণ মুখার্জিরা, কল্যাণ ব্যানার্জিরা। শুধুমাত্র তাদের ট্র্যাডিশন বহন না, মাথা হেট করছে কিভাবে, মানে আমি এই দুটো ভিডিও দেখিয়ে শেষ করব, দুটোই আমি চালানোর জন্য বলবো। একই পার্লামেন্টের মধ্যে, মানে আমার এখনো, মানে আমি যখন প্রথমবার পার্লামেন্ট দূর থেকে দেখেছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন বহু মানুষ তারা মাথা নত করে প্রথম যখন পার্লামেন্টে কেউ প্রবেশ করে, আজও আমরা এটাকে গণতন্ত্রের পীঠস্থান বলি, সেই গণতন্ত্রের পীঠস্থানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আচরণগুলো করেছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে নিয়ে, দেখুন একবার, দেখুন। चू कित कित भी खेल है, और खेला चू कित कित में चू धरा 400 में, कित 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 चू कित कित भी खेल है, और खेला चू कित कित में चू धरा 400 में, कित 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 আরেকটা মজার জিনিস বলে আমি আজকে জবাব চাই বাংলা শেষ করব, কারণ এই মজার জিনিসটা বলতেই হবে, প্লিজ হেসে ফেলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরে, আমি জানি না, আমার ধারণা জবাব চাই বাংলা উনি দেখছিলেন এবং তাড়াতাড়ি জবাব চাই বাংলা শেষ হতে হতেই একটা মেসেজ করেছেন, মানে তিনি ফেসবুক পোস্ট করেছেন, আজ বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষের কণ্ঠরোধের চেষ্টায় যে বর্বরচিত আচরণ করা হলো, ওরে বাবা রে, তার তীব্র নিন্দা করছে এবং লাস্টে লিখেছেন কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে সেটা স্পষ্ট, এসব করে তৃণমূল কংগ্রেসকে থামিয়ে রাখা যাবে না। দিদি, গণতন্ত্রকে কে ধ্বংসটা করছে, তার গরিমাকে কে নষ্ট করছে, একটু নিজে ভাবুন। সারা দিন তো এখন বাড়িতে বসে রিপাবলিক বাংলা দেখা ছাড়া কাজ নেই, একটু ভাবুন আর তার জবাবটা দিন, কারণ সেই জবাবটাও চায় বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছে ময়ূক, তারপরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।